সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি আজকে অনলাইন ক্লাস নিচ্ছি মোহাম্মদ শামসুর আলী, বীর শ্রী পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য তরিকা থেকে 2 বিঘা জমি বাংলা প্রথম পত্র, 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিগত ক্লাসে কেবলমাত্র কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, কবিতা বাকি ছিল। তবে ওই ক্লাসটা, ওই 2 বিঘা জমির উপর ক্লাসটা 2 দিন ব্যাপী। একদিন শুধু বিখ্যাত কবি রবি ঠাকুরের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তোমরা শুনেছ, দেখেছ, আমার মা ভালো করে বুঝতে পেরেছ। আজকে কেবলমাত্র 2 বিঘা জমি, এই কবিতার যে লাইন চরণ, তার বিশ্লেষণ বা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে শোনার জন্য আমি আহ্বান করছি। এই কবি পরিচিতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করে আলোচনা করা হয়েছে। আজকে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, অর্থাৎ গ্রামের এক কৃষক উপেন, এই উপেন কে দিয়ে লেখক কবিতাটা লিখেছেন। উপেন বলতেছে যে শুধু বিঘে 2 ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। আমরা জানি যে কোনো আঞ্চলিক ভেদে কোনো কোনো জায়গায় 4 কাঠা 1 বিঘা, আসলে 20 কাঠা 1 বিঘা। বিঘা শব্দের চলিত রূপ জমির পরিমাণ বিশেষ 14,400 বর্গফুট বা 1334 বর্গ মিটার পরিমাণ জমিকে বলা হয় বিঘা। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। শুধু 2 বিঘা জমি ছিল, আর অন্যান্য জমি যে ছিল, ওই জমি, যে গ্রামের জমিদার, মূল বক্তব্যে আলোচনা করেছিলাম, গ্রামের জমিদারের কাছে ঋণে চলে গেছে। ঋণ করেছিল, সে ঋণের দায়ে সে নিয়ে গেছে। জমিদারের একটা বাগান ছিল, সেই বাগান বৃদ্ধি করার জন্য উপেনের কাছ থেকে জমি নিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তার ভিটে বাড়ি পর্যন্ত আবদার জানিয়েছিল, আপত্তি করেছিল তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু উপেন তাতে রাজি ছিল না। ওই মূল কাহিনীটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখেছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণী। তখন বাবু বলিলেন, বুঝেছ উপেন? কে বাবু? এই জমি লইব কিনে। উপেনকে বলতেছে জমিদার যে তোমার কাছ থেকে এই জমিটা আমি কিনে নিব। তখন উপেনে বলতেছিল, কহিলাম আমি, তুমি ভূস্বামী, তুমি ভূমির অন্ত নাই। তখন উপেনে বলতেছ জমিদারকে যে তুমি তো ভূস্বামী, অর্থাৎ অনেক জমির মালিক, তুমি জমিদার, তোমার তো জমির কোনো কি নাই, শেষ নাই, জমির কোনো অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় ঝুর, মরিবার মতো ঠাই। তুমি চেয়ে দেখো আমার যে জমিটুকু আছে, এই জমিটুকু শুধু আমি মারা গেলে, মৃত্যুবরণ করলে, এই ঠাইটুকু আমার আছে, এই জায়গাটুকু আমার শুধু আছে। উপেনের এই কথা শুনে জমিদার রাজা কহে, বাপু জানো তো হে, এই যে আমি একটা বাগান করেছি, এই বাগানটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আরো প্রসারিত করার জন্য কি এই জমিটুকু আমার দরকার। তাই পেলে 2 বিঘে প্রস্ত
ও দিকে সমান হবে টা না, আর তার দিক দৈর্ঘ্য আর প্রস্থ প্রশস্ত, দীর্ঘ লম্বা দিকের মাপে। যদি তোমার এই 2 বিঘে জমি আমার হয়, তাহলে আমার এই বাগানটা কি হবে, পুরোপুরি একটা বাগান হবে। তাই আমার এটা দরকার, ওটা তোমার যে করে হোক দিতে হবে। কিন্তু এই কথা শুনে উপেন কহিলাম, তবে বক্ষে জড়িয়া পানি। এই কথা শুনে উপেনের বুকে হাত দিয়া, হ্যাঁ, জোর হাত রেখে অনুনয় করলাম যে রাজামশাই বা জমিদার, আমি বুকে জোর করে হাত দিয়ে বলতেছি, সবটুকু তো নিয়েছেন, দেনার দায় আমার চলে গেছে, এখন শেষ সম্বলটুকু আমার এই 2 বিঘা জমি, এটা আমার আপত্তি, যেন আপনি না নেন। তাই বুকে হাত দিয়া জোর করে তার কাছে অনয় বিনয় করতেছে। সজল চোখে করুণ ভক্ষে গরিবের ভিঠিখানি, অপলক নেত্রে, হ্যাঁ, করুণ চোখে তার দিকে এই ভিঠিখানি, তার থাকার যে জায়গাটুকু, সেটা জমিদারের কাছে ভিক্ষে চেয়েছে। সপ্তপুরুষ অর্থাৎ 7 পুরুষ তার এই ভিটেতে থেকেছে। এক এক করে 7 পুরুষ এই জায়গাতে বসবাস করেছে। এটা তার কাছে সোনার বাড়া, দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে মনে লক্ষ্মী ছাড়া যতই আমার অভাব অনটন আসুক না কেন, শেষ পর্যন্ত আমি কি বাড়ি ভিটেটা আমি বিক্রি করে দেব? এই বাড়িতে আমার সপ্তপুরুষ চলে গেছে বসবাস করে, এখন আমি আছি, কিছুতেই তা হতে পারে না। তাই আকি করে লাল রাজা খানা খাল। উপনের এই কথা শুনে রাজা করলো কি, তার চোখ একেবারে রাগে লাল করে দিয়েছে, কিছুক্ষণ একেবারে রাগে টকবক করতেছে। আর উপেনে রহিল কি মৌন ভাবে, মাথা নিচু করে নীরব নিস্তব্ধ ভাবে। কহিলেন শেষে ক্রোর হাসি হেসে, উপেনের কথা শুনে শেষ পর্যন্ত কি করল, নিষ্ঠুর হাসি হেসে, হাসি আছে একটা অট্ট হাসি, খুশিতে বাঘ বাঘ, একটা কিন্তু রাগের হাসি, মানে ক্ষোভে ভরা, ওটাকে ক্রোর হাসি বলে। তাই রাজা নির্দয় নিষ্ঠুর হাসি হেসে, আচ্ছা তুমি যে কথাটা বলছো সেটা পরে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাঠে ছেড়ে বাহির হইনু পথে। শেষ পর্যন্ত আর রাখা গেল না, জমিদারের রাজা নিষ্ঠুরতার কারণে তার কাছ থেকে জমিটুকু নিয়েই গেল। সে উপেন করলো কি, ভিটে ছাড়া হয়ে গেল। ভিটে ছাড়া হয়ে 1.5 মাস পরে, 1.5-2 মাস পরেই সে পথে পথে বাহির হয়ে গেল, পথে ঘুরতে বাহির হয়ে গেল। করিল ডিগ্রি সকলেই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে, অর্থাৎ মিথ্যা একটা মামলা দায়ের করে তার কাছ থেকে জমিটা নিয়ে গেছে এবং রেজিস্ট্রি করা হয়ে গেছে। এই জগতে হ্যাঁ একটা কথা আছে, শুনেছো তোমরা অনেক আগেই বটে, এই জগতে হ্যাঁ সেই বেশি ছায়া আছে ঝাড় বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধান চুরি। যারা হত দরিদ্র, দিন আনে দিন খায়, তারা বলে কি আমার দিন চললেই হলো। আর যার বেশি আছে সয় সম্পত্তি, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, তারা চায় আরো, যে আমার যদি আরো হতো, আরো হতো, হ্যাঁ, তার আর শেষ নাই। আর দরিদ্ররা কিন্তু সেটা করে না। তাই এই জগতে হ্যাঁ যার আছে সে আরো বেশি ধন সম্পদের মালিক হতে চায়, এবং রাজার হস্তা সমস্ত কাঙ্গালের দান চুরি, যারা গরিব আছে দরিদ্র আছে তাদের কাছ থেকে ছিনিয়ে যে কোনো উপায় অবলম্বন করে নিতে চায়। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। উপেনের 2 বিঘা জমি কি করল, বিশ্ব নিখিল তার কাছ থেকে গোটা দুনিয়া সমগ্র পৃথিবীর মতো মনে হয়েছে উপেনে, তার কাছ থেকে সেটা নিয়ে গেছে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহাগর্থে,
উপেন বলতেছে, হে রে ভগবান, হে সৃষ্টিকর্তা, তুমি কি আমাকে রাখিবে না? মোহগর্তে অর্থাৎ মোহের গহ্বরে। তাই সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কি করব উপেন? কোনো কিছু সহায় সম্বল নেই, বিটে চড়া হয়ে গেছে, রাজা সব নিয়ে গেছে। এখন সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, পীরাউলিয়া, হ্যাঁ, উপেন সন্ন্যাসীর শিষ্য হইয়া, ছাত্র হইয়া তার সাথে কি করলাম? দেশে দেশে ঘুরতে লাগলাম। কত হেরিলাম, অর্থাৎ কত দেখিলাম মনোরম দান, কত মনোরম তীর্থস্থান, যেমন হিন্দুদের গয়া, কাশী, বৃন্দাবন তীর্থস্থান, মুসলমানদের মক্কা মদিনা, হ্যাঁ, খ্রিস্টানদের জেরুজালেম, এগুলাকে তীর্থস্থান। যে কত দেশে গিয়েছি, কত তীর্থস্থান দেখেছি, হেরিলাম, কত দৃশ্য মনে পড়ে গেছে। বুদরে, সাগরে, বিজনে, নগরে, যখন যেখানে ভ্রমি, অর্থাৎ পাহাড়ে পর্বতে যেখানে আমি গিয়েছি, হ্যাঁ, যাই আমার চোখে পড়েছে তাই আমি দেখেছি। কিন্তু নিশিদিনই ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। এই যে আমার জমি ছিল, এত কিছু করার পরে আমার সেটাই স্মরণ হয়ে যায় যে আমার 2 বিঘা জমি, সেটা আমি কখনো কি করতে পারি না, ভুলতে পারি না। তাই নিশিদিনে বলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে মাঠে এই মতো কাটে বছর 15-16, অর্থাৎ বাজারে, রাস্তায়, ঘাটে, হাটে, যেখানেই যায় সেখানে তার সেই বিটির কথা মনে পড়ে। এইভাবে 15 থেকে 16টা বছর অতিবাহিত হয়ে গেল। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। 15-16 বছর পর তার মনে পড়ে গেল, কার? উপেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা তাকে দিয়ে লেগেছে এবং তার মনে পড়ে গেছে। অনেক গ্রামে কিন্তু এরকম বাস্তব ঘটনা ঘটে থাকে, তাই কবি এই কবিতাটা এইভাবে লিখেছেন যে বহুদিন পর, 15-16 বছর পর, তার সেই সপ্তপুরুষ যেখানে অতিবাহিত করেছে সেই গ্রামটা দেখার জন্য তার মনে পড়ে গেছে, বড়ই বাসনা জেগে গেছে যাওয়ার জন্য। নম 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 সুন্দরী মম জননী ভঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়াইলে তুমি। অর্থাৎ সৃষ্টিকর্তার নাম স্মরণ করে করে দেখা গেছে যে সেই মায়ের মতো, মায়ের স্নেহ আদর দিয়ে যেভাবে লালন পালন করে সন্তানকে, ওই জমিটুকু, ওই বাড়িতে যেন এই মায়ের সাথে তুলনা করেছে উপেন। এবং গঙ্গার তীর, পবিত্র স্থান, গঙ্গা একটা নদী, সেই নদীর তীর, স্নিগ্ধ সমীর, বাতাস, এবং সেখানে গেলে ক্লান্তির শরীর যেমন ঝুরিয়ে যায়, তার সাথে তুলনা করেছেন। অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি। বিস্তর মাঠ, গগন ললাট, আকাশের মতো তার যেন কপাল, চুমু খেয়ে তার পদধূলি নিয়েছে। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, আর পল্লব তরু, লতা পাতা, গাছ গাছালি পরিপূর্ণ, এবং বিভিন্ন ধরনের গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আম্র কানন, আমের বাগান, আম্র কানন, এবং রাখালরা মাঠে গড় নিয়ে বিভিন্ন ধরনের খেলা করে সেই ধরনের দৃশ্য। স্তব্ধ অথল দিঘি, কালো জল, নিশীত শীতল স্নেহ, যেন নদীর জল স্তব্ধ, নীরব, নির্জন। যে চতুর্দিকে পার, মধ্যখানে জল, তাকে আমরা বলি পুষ্করণী, দিঘি। এই দিঘির জল একেবারে কালো, কাকো চক্কুর ন্যায়। এই নিশীত শীতল, অর্থাৎ একেবারে মধ্যরাত্রিতে বা শেষ রাত্রিতে নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধুবঙ্গের বধু জল লয়ে ছায় ঘরে, বুক ভরা মধু,
গ্রাম্য যে বধূ পুকুর থেকে সেই দিঘি থেকে জল নিয়ে যেন ঘরে যাচ্ছে, 2 দিন পরে দ্বিপ্রহরে প্রবেশ নিজ গ্রামে। এই 15-16 বছর পর উপেনের যে ইচ্ছা জাগলো, আকাঙ্ক্ষা হলো গ্রামে যাওয়ার, তাই সে গ্রামে গিয়ে দেখলো যে এই নিশীত রাতে এই পুকুর থেকে জল নিয়ে গ্রাম্য বধূ ঘরে যাচ্ছে এবং সে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। পরের দিন দুপুরে দ্বিপ্রহরে তার নিজের গ্রামে কি করলো, ঢুকলো। ঢুকে দেখে যে কুমোরের বাড়ি, মাটি দিয়ে হাড়ি পাতিল যে তৈরি করতো তাকে বলতো কুমোর। সেই কুমোরের বাড়িটা দক্ষিণে ছাড়ি রততলা করি পাচ্ছে। ত্রিশাতুর শেষে পহচিনু এসে আমার বাড়ির কাছে, দিক দিক করে শতদিক তোরে নীলাজ কুলটা ভূমি। অর্থাৎ সেখানে গিয়ে বুকটা ধর করতেছে, হ্যাঁ বুকটা কাঁপতেছে দেখে। যখনই যাহা তখনই তাহার, এই কি জননী তুমি? অর্থাৎ আমি যে বাড়িতে ছিলাম, সপ্তপুরুষ যেখানে ছিল, সেই বাড়িটা দেখে আমার বুক একেবারে কেঁপে উঠল এবং সে যেন আমার জননীর মতো। সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাথা? এটা কি একদিন মনে পড়বে যে দরিদ্র মাথা মায়ের মতো ছিল? আছল বরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, এই বাড়িতে মায়ে যেরকম আছল দিয়ে ছেলেকে কি করে ঢেকে রাখে, এই বাড়িটাও আমাকে লতা পাতা ঘাস গাছালি পরিপূর্ণ যেন মায়ের মতো ঢেকে রেখেছে। আজ কোন রীতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশে। আজ কি করেছে, এগুলা নিয়ে গেছে জমিদার। পাঁচরঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, অর্থাৎ গাছের পাতা বিভিন্ন ধরনের, লাল নীল সবুজ হলদে রঙের বিভিন্ন ধরনের এই অঞ্চলে যেন ফুলে এবং ক্যাশে গাথা চলে। আমি তর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সখীর। আমি কি করেছি, তর লাগি, তর জন্যে, জন্যে ফিরেছি বিভাগী, পথে পথে নিঃস্ব হয়ে কি করেছি, ফিরে গেছি। গৃহহারা শৌখিন, আমার ঘর নাই, শৌখিন, আমার শান্তি নাই। এই উপেনে বলতেছে, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাঠাস দি। আর তুই জমিদার, তুই একটা রাক্ষসী, দূরে বসে হাসি আর দিন কাঠাস, ধনীর আদরে গর্বনা ধরে। এ তুই হয়েছে ভিন্ন। আমি অন্যরকম হয়ে গেছি, ধনীর আদরে গর্বনা, কোন কানে ল্যাস নাহি অবশেষে সেদিনের কোন চিহ্ন, কল্যাণময় ছিলে তুই ওই ক্ষুদাহারা সাধু রাশি, সুদা রাশি। অর্থাৎ আমি কোন কল্যাণময়ী, কল্যাণকর, যা উন্নয়ন ঘটে এই ধরনের নয়, যে আমি ক্ষুধার্থ সাধু রাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিল দেবী হলে দাসী। আজকে তুমি যতই হাসো আর যতই সাজে সজ্জিত হও, ছিলে দেবী আর হয়ে গেলাম দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে ছেয়ে দেখি, বিদীর্ণ হিয়া কোনো কিছু নাই আমার, তবু আমি ফিরিয়া ফিরিয়া পিছনে ফিরিয়া দেখি বারবার। যখনই দালানের কাছে গেলাম তখনই দেখলাম সেখানে সে আছে, সেই আম গাছটা একেবারে আশ্চর্য হয়ে গেল। আমারই লাগানো, আমারই বাড়ির সেই আম গাছটা এখন তাহলে আছে, আর সবকিছুই উলট পালট হয়ে গেছে। তখন তার ইচ্ছে হলো আম গাছের নিচে বসার জন্য। বসিল সেই আম গাছের নিচে, বসলে তার চোখ থেকে জল গড়িয়ে পড়তেছে। শান্ত হইল ব্যথা, মনে হলো যে আম গাছটা তো আছে, তাই আম গাছের নিচে বসে তার যে সেই আত্মা অশান্তি, সেটা শান্তি ভোগ করতেছে বসে
মনে হলো যে বুকের ব্যথাটা একটু লাঘব হয়ে গেছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, মনে পড়েছে এই যে আম গাছ, আমি বাড়িতে থাকতাম যখন বৈশাখী ঝড় আসতো তখন, আর ধমকা হাওয়া আসতো তখন এই আম কি করতো, মাটিতে লুঠাইয়া পড়তো। যখন এই ঝড় থেমে যেত তখনই আমরা যেতাম সেই প্রদীপ হাতে নিয়ে আম কুড়ানোর জন্য। সেই কথা তার মনে পড়ে গেছে। ভাবিলাম হ্যাঁ, আর কি কোথায় ফিরে ভাবো সে জীবন, আর কি সে জীবন ফিরে ভাবো। সহসা বাতাস ফেলে গেল, শ্বাস শাখা ধুলাইয়া গেছে। সহসা হঠাৎ করে বাতাস আসতেছে এবং শ্বাস শাখা ডালাপালা, গাছে ডালাপালা যেন ধলছে। স্নেহের সে দানে ভূষ সম্মানে বারেক ঠেকানো মাথা, হেন কালে হায় জমদূত প্রায় কোথায় হতে এলো মালি। এমনি হঠাৎ করে একটা আম তার কাছে পড়ে গেছে, মনে হয় যেন তার কুলে পড়ে গেছে। সে আমটা সে কুড়িয়ে হাতে নিয়েছে, সে খুব আনন্দিত। কিন্তু দূর থেকে একেবারে যেন জমদূত এক ব্যাটা, অর্থাৎ ওই রাজা মালি বাগান যে হেফাজত করত সে দেখে ফেলেছে। হ্যাঁ, সে দত্তের মতো চলে এসেছে তার কাছে। এসে ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি। ঝুটি বাঁধা তার চল, হ্যাঁ, সে আয়সা আম যে কুড়িয়েছে নিয়েছে তাকে গালি গালাজ করতে লাগলো এবং তাকে মুহূর্তের মধ্যে কি করলো, ধরে নিয়ে গেল এবং তার উপর দিল একটা গাছের, হ্যাঁ, ভার। এই ভার বয়ে যেতে যেতে সে লাগলা লাঠি কতগুলা ভেবে বা কাঠ কতগুলা তুলে তার কাছে দিয়েছে। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ, আর এদিকে বাবু কি করতেছিলেন, মাছ ধরিতেছিলেন। হ্যাঁ, দুইটা ফল মাছ ধরিতেছিলেন। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, আমাকে গালি দিতেছেন কেন? দুইটা ফল ফললো, আমি এই গ্রামটা দেখার জন্য আসলাম, আম গাছের নিচে বসলাম। আমি তো ইচ্ছা করে পারি নাই, হঠাৎ করে ঝাপটা বাতাসে পড়ে গেল, আমগুলা কুড়ালাম আর আমাকে গালিগালাজ করতেছেন এবং শেষ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছেন আমাকে বোঝা বহন করি। আর বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ, সে মাছ ধৃত, মাছ ধরতেছে। শুনি বিবরণ ক্রুদে তিনি কন। কিন্তু মালিক রাজার কাছে যে, জমিদারের কাছে যে বলতেছে যে লোকটা আম কুড়িয়ে নিয়েছে, হ্যাঁ, এই কথা তার কাহিনী শুনিয়া রাজা রাগে ক্রোধে একেবারে উত্তপ্ত হয়ে গেল এবং বলতেছেন মারিয়া করিব খুন, আমার গাছের আম সে কুড়িয়ে নিয়েছে, ওকে কি করতে হবে, হত্যা করতে হবে, খুন করতে হবে। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। যতই বলতেছে তার চেয়ে আর বেশি করে সে বলে শত গুণ। আমি কইলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। উপেন বলতেছে মহাশয়, রাজা মহাশয়, আমি শেষ পর্যন্ত দুইটা আম আপনার কাছে আমি ভিক্ষা চেয়েছি, আমাকে ভিক্ষা দেন। আমার সেই সপ্তপুরুষের বিটিতে লাগানো গাছে 16 বছর পরে এসে গাছের নিচে বসে বুক বড়া ব্যথা ক্লান্তি অবসানে আমি দুটা আম পড়ে গেছে, আমার ইচ্ছা নাই, জাপটা বাতাসে এই দুটা আম আমাকে ভিক্ষা দেন। এই কথা শুনে বাবু কহে হেসে, বেটা সাধু বেশি, পাকা চুর অতিশয়। এই এত কথা শুনতে চাই বেটা। হেসে হেসে বলতেছে সাধু বেশারা, আবার করেছিস আম চুরি না? এই কথা শুনে উপেন বলতেছে তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে না? তুমি মহারাজ সাধু হলে আজ, তুমি যে অত্যাচারী নিষ্ঠুর নির্দয় রাজা কাঙ্গালের ধান চুরি করে নিয়ে গেছ এবং দেনার দায়ে তুমি হয়েছ আজ সাধু, আর আমি সাধু হয়ে আমারই পাওনা আমি নিয়েছি অনিচ্ছা না ইচ্ছা, ইচ্ছা না অনিচ্ছা, আর আমাকে আজ তুমি বলেছ আমি আজ চোর বটে।
এই হলো কবিতা। আচ্ছা, যাই হোক, আমি কবিতার লাইন বিশ্লেষণ ব্যাখ্যা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আজকে নিয়ে দুদিন এই 2 বিঘা জমির উপর আলোচনা হয়েছে। মনে হয় তোমরা পঞ্চম সপ্তাহে, চতুর্থ সপ্তাহের শেষ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে খুবই ব্যতিব্যস্ত আছ, এরই মধ্যে জমাও দিয়েছ, এবং আগামীকালও অনেক জমা হওয়ার কথা, আবার প্রশ্ন নিয়ে যাবে, এবং ভালো করে অ্যাসাইনমেন্ট গুলো লিখে প্রত্যেক সাবজেক্ট জমা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং যে ক্লাস বাকি আছে সে ক্লাস চলছে, তোমরা ভালো করে দেখবে, শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। যাক, পরিশেষে আজকে এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থাকো এবং সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।